আচ্ছা, ক্লাস 9 এখন আমরা শুরু করব স্থিতিস্থাপকতার আলোচনা। স্থিতিস্থাপকতা কাকে বলা হয়? স্থিতিস্থাপকতার অনেক উদাহরণ আমরা আমাদের বাস্তব জীবনে দেখতে পাই। তোমাদেরকে দেখানোর জন্য খুব সহজে আমি একটা গার্ডার নিয়ে এসেছি। ঠিক আছে, এগুলো নিশ্চয়ই তোমরা বাড়িতে দেখেছো। গার্ডারটাকে দেখো, যেই টানবো অর্থাৎ এর উপর একটা বল প্রয়োগ করবো, এটা কি হবে দেখো, লম্বায় বেড়ে গেল, অর্থাৎ এর আকৃতির বা আকারের বা দৈর্ঘ্যের পরিবর্তন হলো। যেই আমি ছেড়ে দিলাম, খেয়াল করো আবার আগের অবস্থায় ফিরে চলে এসছে। ক্লিয়ার? আবার যেই টানবো আবার কি হবে, বেড়ে গেল, যে টানলাম আবার আগের অবস্থায় ফিরে এলো। এরকম তোমরা অনেক উদাহরণ দেখেছো। দেখবে বাজারে যে স্মাইলি বলগুলো পাওয়া যায়, সেই বলগুলোকে টিপলে কি হয়, যে জায়গায় আমরা বলটার উপর চাপ প্রয়োগ করছি, বল প্রয়োগ করছি, সেই জায়গাটাতে বলটা কি হয়, চেপটে যায়। কিন্তু যেই আমরা বল প্রয়োগটা বন্ধ করে দিলাম, অর্থাৎ ছেড়ে দিলাম বলটাকে, বলটা কি হলো, আবার আগের অবস্থায় ফিরে এলো। অর্থাৎ কোনো পদার্থের ওপর যদি বাহ্যিক বল প্রয়োগ করে তার দৈর্ঘ্য, তার আকার, আকৃতি বা আয়তনের পরিবর্তন করার চেষ্টা করা হয়, তাহলে যে ধর্মের জন্য বাহ্যিক বল সরিয়ে নিলে পদার্থ পুনরায় তার আগের অবস্থায় ফিরে আসে, সেই ধর্মকে বলা হচ্ছে স্থিতিস্থাপকতা। ক্লিয়ার? এবার আমরা স্থিতিস্থাপকতা কাকে বলে তোমাকে জানালাম। কি বললাম না, যে ধর্মের জন্য কোনো বস্তু কি হয়, বাহ্যিক বল সরিয়ে নিলে বা কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করে তার আকার, আকৃতি, আয়তন বা দৈর্ঘ্যের পরিবর্তন করার চেষ্টা করলে সেই পরিবর্তনের চেষ্টাকে বাধা দেয় এবং বাহ্যিক বল সরিয়ে নিলে বস্তু আবার কি হয়, আবার আগের অবস্থায় ফিরে আসে, সেই ধর্মটাকে বলা হচ্ছে কি, স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা কিন্তু পদার্থের একটা সাধারণ ধর্মের মধ্যে পড়ে। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে মানে সব পদার্থেরই প্রায় স্থিতিস্থাপক ধর্মটা দেখতে পাওয়া যায়। এবার স্থিতিস্থাপকতা কার উপর নির্ভর করে, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? নির্ভর করবে কার উপর না, পদার্থের উপাদানের উপর নির্ভর করে। কি বললাম, পদার্থের উপাদানের উপর নির্ভর করে। 2 নম্বর, পদার্থের অবস্থার উপর নির্ভর করে, অর্থাৎ কোন অবস্থায় আছে, কঠিন না তরল না গ্যাসীয়। দেখা গেছে কঠিন পদার্থের স্থিতিস্থাপকতা সবচেয়ে বেশি, তারপর তরল এবং তারপর কার না কঠিনের। তাহলে আমরা যদি লেখা শর্ট করে তাহলে কি লিখব, কঠিন গ্রেটার দেন তরল গ্রেটার দেন গ্যাস। অর্থাৎ কঠিন পদার্থের স্থিতিস্থাপকতা সবচেয়ে বেশি, তারপর হচ্ছে তরল, তারপর হচ্ছে গ্যাস। নেক্সট আমরা বলতে পারি যে স্থিতিস্থাপকতা নির্ভর করে পদার্থের কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য বা আকৃতি আছে কিনা তার উপর। দৈর্ঘ্য বা আকৃতি আছে কিনা তার উপর। আর কিসের উপর নির্ভর করছে না, নির্ভর করে পদার্থ উপর যখন একটা বাহ্যিক বল প্রয়োগ করবো, তখন কি হবে, তার অণুগুলোর বা তার বিভিন্ন কণাগুলোর অবস্থানের পরিবর্তন হয়। ঠিক আছে, সুতরাং পদার্থের অণুগুলির শক্তি এবং তাদের মধ্যেকার দূরত্বের উপর নির্ভর করে। মধ্যেকার দূরত্বের উপর নির্ভর করে। আর কার উপর নির্ভর করে না, পদার্থের সংনম্যতা ধর্মের উপর নির্ভর করে। পদার্থের সংনম্যতা, কম্প্রেসিবিলিটি, অর্থাৎ চাপ দিলে পদার্থটা চেপটে যায় কিনা, তার আয়তন কমে কিনা, তার উপর নির্ভর করে, সংনম্যতা ধর্মের উপর নির্ভর করে। নেক্সট হয়ে যাচ্ছে কি না, উষ্ণতার উপর নির্ভর করে। স্থিতিস্থাপকতা আর কিসের উপর নির্ভর করে না, উষ্ণতার উপর নির্ভর করে। তাহলে আমি কি পড়ালাম না, স্থিতিস্থাপকতা কাকে বলে আমি জানালাম, আর কি জানালাম, স্থিতিস্থাপকতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। আমরা কি দেখলাম যে স্থিতিস্থাপকতা পদার্থের উপাদানের উপর নির্ভর করে, অর্থাৎ পদার্থটা কিসের তৈরি, কোন পদার্থের উপর আমরা স্থিতিস্থাপকতা বিচার করছি তার উপর ডিপেন্ড করে। নির্ভর করছে তার অবস্থার উপর, কঠিন তরল না গ্যাসীয়। কঠিন পদার্থের স্থিতিস্থাপকতা সবচেয়ে বেশি, তারপর হচ্ছে তরল এবং তারপর গ্যাস। পদার্থের নির্দিষ্ট দৈর্ঘ্য, আকার বা আকৃতি আছে কিনা তার উপর নির্ভর করছে। আর নির্ভর করছে কি, যে পদার্থের মধ্যে অণু আছে সেই অণুগুলোর শক্তি এবং তাদের মধ্যেকার দূরত্বের উপর। নির্ভর করে পদার্থের সংনম্যতা ধর্মের উপর এবং উষ্ণতার উপর। হলো, এরপর স্থিতিস্থাপকতা নিয়ে যখন আমরা কাজ করব, তখন আমাদের কি করতে হবে, কিছু জিনিস আমাদেরকে জানতে হবে। সেই জিনিসগুলো আমরা জেনে নিই প্রথমে।
স্থিতিস্থাপক বস্তু। কি বললাম? পূর্ণ বা সম্পূর্ণ, যা বলতে পারছি, সম্পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। কিরকম না, ধরো আমি একটা বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করে তার আকার, আকৃতি বা আয়তনের পরিবর্তনের চেষ্টা করলাম, হলো। এবার আমি বাহ্যিক বলটাকে সরিয়ে দিলাম, এই যে ধরো আমি গাড়াটা নিলাম, এই হচ্ছে তার আকার। আমি কি করলাম? বল প্রয়োগ করলাম, তার আকার, আকৃতি বা অবস্থানের পরিবর্তন হলো। যে আমি বাহ্যিক বল সরিয়ে নিলাম, খেয়াল করে দেখো গাড়াটা আবার আগের অবস্থায় ফিরে এলো। সুতরাং যদি কোনো বস্তুর ক্ষেত্রে বাহ্যিক বল সরিয়ে নিলে বস্তু পুনরায় তার পূর্বেকার অবস্থা ফিরে পায়, তার আগের অবস্থায় চলে যেতে পারে, তাহলে সেই ধরনের বস্তুকে বলা হয় পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। নেক্সট আমরা চলে আসছি সম্পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু। বা যেগুলো আমরা বলি প্লাস্টিক। যদি বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করলাম, তার আকার, আকৃতি বা আয়তনের পরিবর্তন করার চেষ্টা করা হলো, বাহ্যিক বল সরিয়ে নিলাম, কিন্তু বস্তু আর আগের অবস্থায় ফিরে এলো না, বস্তু কি হলো? তার বিকৃত অবস্থাতেই থেকে গেল। সেই ধরনের পদার্থকে বলা হচ্ছে সম্পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু। এবং যে সকল বস্তুর এই যে ধর্ম, তাকে বলা হচ্ছে কি? নমনীয়তা। হলো। বাস্তব ক্ষেত্রে সম্পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু সচরাচর পাওয়া যায় না। তবু আমরা ধরে নিই, আটা মাখে দেখি তো, আটার তাল, আটার তালকে দেখবে তুমি চাপ দেবে, দেখবে আটার তালটা মনে হচ্ছে না আগের অবস্থাতেই রয়েছে তোমার চাপ দেওয়া সরিয়ে নেওয়ার পর। কাদা মাটির তাল, এইগুলোকে সচরাচর সম্পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু হিসেবে ধরা হয়। নেক্সট আমরা চলে আসছি স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা কাকে বলে? না, আমরা দেখি একটা বাহ্যিক বল প্রয়োগ করলাম, বস্তুর মধ্যে বিকৃত হলো, বিকৃতি দেখা গেল, কিন্তু যেই সরিয়ে নিলাম বস্তু আবার আগের অবস্থায় ফিরে গেল। কিন্তু ধরো এটা যদি আমি ম্যাক্সিমাম ধরে দিই, তাহলে কি আমার আগের অবস্থায় ফিরে যাবে? সুতরাং আমি বলতে পারি কি, যে বিকৃতি সৃষ্টিকারী যে বলের নির্দিষ্ট সীমা অবধি বস্তু স্থিতিস্থাপক বস্তুর ন্যায় আচরণ করে, সেই সীমাকেই বলা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। অর্থাৎ এক একটা পদার্থের ক্ষেত্রে স্থিতিস্থাপক সীমা এক এক রকম হবে। এর ক্ষেত্রে আমি যতটা বল প্রয়োগ করলাম, দেখো এটা একসঙ্গে কি হবে, দেখো তার আকৃতির আগের অবস্থায় ফিরে এলো না। সুতরাং আমি কি করলাম? স্থিতিস্থাপক সীমা অতিক্রম করলাম। এই ধরনের ক্ষেত্রে কি হয়, যে স্থিতিস্থাপক সীমা পার করার পর বস্তু আর তার আগের অবস্থায় ফিরে আসতে পারে না। অর্থাৎ আমি বলতে পারি যে বিকৃতি সৃষ্টিকারী বলের যে নির্দিষ্ট সীমা পর্যন্ত বস্তু স্থিতিস্থাপক বস্তুর ন্যায় আচরণ করে, অর্থাৎ বাহ্যিক বল সরিয়ে নেব, বস্তু আবার আগের অবস্থায় ফিরে আসবে, তাকেই বলা হচ্ছে, সেই বলের সেই নির্দিষ্ট সীমা যতদূর অবধি বস্তু স্থিতিস্থাপক বস্তুর ন্যায় আচরণ করে, তাকেই বলা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। ক্লিয়ার? এরপর আমরা চলে আসছি প্রসার্যশীলতা। এটা বস্তুর একটা ধর্ম। প্রসার্যশীলতা, এটা আমাদের বাস্তব জীবনে কাজে লাগে। প্রসার্যশীলতা অর্থাৎ স্থিতিস্থাপক সীমা অতিক্রম করার পর যদি পদার্থের প্রসারণ বা একমুখী হয়, বা পদার্থ শুধুমাত্র দৈর্ঘ্যের দিকে প্রসারণ করছে, তাহলে সেই ধর্মটাকে বলা হয় প্রসার্যশীলতা। দেখা গেছে কি, ধাতুদের প্রসার্যশীলতা সবচেয়ে বেশি, এবং সোনার তো সবচেয়ে বেশি, সোনাতে সবচেয়ে নমনীয় ধাতু। ঠিক? চলে আসছি আমরা ভঙ্গুর। ভঙ্গুর কাকে বলে? না, ধরো স্থিতিস্থাপক সীমা পার করার পর বস্তুর উপর আরো বল প্রয়োগ করলে যদি বস্তু ছিঁড়ে যায় বা ভেঙে যায়, তাহলে সেই ধর্মটাকে বলা হচ্ছে, সেই বস্তুটাকে কি বলা হয়? ভঙ্গুর। যেমন কাঁচ, দেখবে কাঁচকে একটা নির্দিষ্ট বলের বেশি যেই প্রয়োগ করবে, কাঁচ কি হয়? ভেঙে যায়। ধরো এই যে গার্ডারটা, এটাকে যদি আমি ম্যাক্সিমাম একটা আর বেশি বল প্রয়োগ করি, একসময় কি হবে? গার্ডারটা ছিঁড়ে যাবে। তাহলে এই ধরনের পদার্থকে বলা হয় কি? ভঙ্গুর। এরপর আমরা চলে আসছি বিকৃতি।
বস্তুর উপর আমরা বাহ্যিক বল প্রয়োগ করছি, বস্তুর কি হয়, বস্তুর অণুগুলোর মধ্যস্থ অণুগুলোর স্মরণ ঘটে বা তাদের একটা পরিবর্তন ঘটে। ফলে বস্তুর দৈর্ঘ্য হতে পারে, তার ক্ষেত্রফল হতে পারে, তার আয়তন হতে পারে, আকৃতি হতে পারে, তার পরিবর্তন ঘটে। সুতরাং বস্তুর এই পরিবর্তনটাকেই বলা হচ্ছে, বাহ্যিক বল প্রয়োগ করার ফলে বস্তুর যে পরিবর্তন হয় তাকেই বলা হচ্ছে কি বিকৃতি। বিকৃতি আমরা মাপব কী করে? না, প্রতি একক মাত্রায় যে মাত্রার পরিবর্তন হয় তাকেই বলা হচ্ছে বিকৃতির মান। জিনিসটা নিশ্চয়ই বুঝতে একটু অসুবিধা হলো, আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো এইখানে আমি একটা এল দৈর্ঘ্যের গার্ডার নিয়েছি, এই যে গার্ডারটা এল দৈর্ঘ্যের নিয়েছি, এই যে ধরো একটা এল দৈর্ঘ্যের হলো এল, ধরেন গার্ডারটা মাপলাম, এইটা হচ্ছে কত এল দৈর্ঘ্য। এল দৈর্ঘ্যের আমি করলাম একটা গার্ডার নিয়েছি, যে আমি এরপর বল প্রয়োগ করবো সঙ্গে সঙ্গে কি হবে, এর দৈর্ঘ্য বৃদ্ধি হবে, ধরো আরো বৃদ্ধি হলো, কত হলো স্মল এল। সুতরাং এর বিকৃতি কত? না, বলেছি প্রতি একক মাত্রায় যে মাত্রার পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে বিকৃতি। সুতরাং বিকৃতি সমান আমরা লিখতে পারি স্মল এল বাই ক্যাপিটাল এল। ক্লিয়ার? খেয়াল করে দেখো, বিকৃতি দুটো সমজাতীয় রাশির একক, দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য। যদি আমরা আয়তন লিখতাম তাহলে আয়তনের ক্ষেত্রে কি হতো, স্মল ভি বাই ক্যাপিটাল ভি। অর্থাৎ বিকৃতি সর্বদাই কি হয়, দুটো সমজাতীয় রাশির অনুপাত হয়, তাই বিকৃতির কোনো একক থাকে না। সুতরাং আমরা লিখতে পারি যে বিকৃতি হলো এককহীন বা মাত্রাহীন একটা রাশি। নেক্সট আমরা চলে আসছি কি পীড়ন। বারবার করে যখন আমরা স্থিতিস্থাপকতা শুরু করেছি আমরা বারবার করে বলছি যে বস্তুর উপর আমরা একটা বাহ্যিক বল প্রয়োগ করলে, বস্তুর আকার আয়তনের চেষ্টার পরিবর্তন করলে বস্তুর মধ্যে কি হয়, আকার আকৃতি বা আয়তনের চেষ্টা করলে, পরিবর্তনের চেষ্টা করলে পরিবর্তন হয়, ঠিক কথা। কিন্তু যেই বাহ্যিক বল আমরা সরিয়ে নিই অমনি কি হয়, বস্তুর পূর্বেকার আকার আকৃতি বা আয়তন ফিরে পায়। অর্থাৎ যখনই আমি বাহ্যিক একটা বল প্রয়োগ করছি ঠিক তখনই বস্তুর মধ্যে কি হয়, নিউটনের তৃতীয় সূত্র অনুসারে যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, অর্থাৎ বাহ্যিক বলটাকে যদি আমরা ক্রিয়া বলি তাহলে বস্তুর মধ্যে কি হয়, একটা প্রতিক্রিয়া বলের উদ্ভব হয়। প্রতি একক ক্ষেত্রফলে এই উদ্ভূত প্রতিক্রিয়া বলকেই বলা হচ্ছে কি পীড়ন। কিন্তু ধরো এই বস্তুর উপরে আমি সাপোজ এফ বল প্রয়োগ করলাম, তাহলে বস্তুর ভেতরেও কি হলো, এফ পরিমাণ বল উদ্ভূত হলো। যেহেতু এই দুটো বল সমান এবং বিপরীতমুখী, প্লাস ভেতরের বলটাকে আমি মেজার করতে পারবো না, সেই জন্য পীড়ন পরিমাপ করা হয় কি না, বাহ্যিক যে বল প্রয়োগ করা হচ্ছে সেটা বাই ক্ষেত্রফল, প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকেই বলা হচ্ছে কি পীড়ন। তাহলে পীড়নের সিটিএস পদ্ধতিতে পীড়নের একক কি হবে না, পীড়নের একক হয়ে যাবে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, এবং এসআই পদ্ধতিতে পীড়নের একক কি হবে না, নিউটন পার মিটার স্কয়ার। আর কি হচ্ছে না, মাত্রা হয়ে যাচ্ছে কত, মাত্রা হয়ে যাচ্ছে বলের মাত্রা m l টি টু দি পাওয়ার -2 বাই ক্ষেত্রফলের মাত্রা l স্কয়ার সমান m l ইনভার্স t টু দি পাওয়ার -2। ক্লিয়ার? এরপর আমরা চলে আসছি হুকের সূত্র। হুকের সূত্র কি বলছে, যে যদি উষ্ণতা অপরিবর্তিত থাকে তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পর সমানুপাতিক হয়। হুকের সূত্র বলছে কি, স্থিতিস্থাপক উষ্ণতা অপরিবর্তিত থাকলে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পর সমানুপাতিক হয়। এটাই হচ্ছে হুকের সূত্র। তাহলে আমরা লিখতে পারি পীড়ন বাই বিকৃতি ইজ ইকুয়াল টু কি হচ্ছে, ধ্রুবক। এই ধ্রুবকটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। কি বলা হয়, ধ্রুবকটাকে স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে, দেখো বিকৃতি যদি 1 হয়ে যায় তাহলে পীড়ন ইজ ইকুয়াল টু স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে আমি বলতে পারি যে একক বিকৃতি সৃষ্টিকারী বা একক বিকৃতি সৃষ্টির জন্য উদ্ভূত পীড়নকেই বলা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এবার তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কি হবে না, পীড়নের যা একক সেটাই
গুণাঙ্কের সিটিএস একক, তাহলে কত হয়ে যাবে? আমরা এক্ষুনি করলাম যেটা পীড়নের একক সেটাই ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, আর এসআইতে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক হয়ে যাবে নিউটন পার মিটার স্কয়ার। আবার মাত্রা কত হয়ে যাবে? তার পীড়নের মাত্রা সেটাই, কারণ বিকৃতি তো কোনো মাত্রা নেই। সুতরাং আমরা লিখতে পারি m l ইনভার্স t টু দি পাওয়ার -2। ক্লিয়ার? তাহলে হুকের সূত্র আমার আলোচনা করা হয়ে গেল। এরপর আমরা চলে আসছি ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক কাকে বলে? না, বলছে হুকের সূত্রানুসারেই বলছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে ইয়ং গুণাঙ্ক কাকে বলা হচ্ছে? না, স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। তাহলে এখন আমাকে জানতে হবে যে অনুদৈর্ঘ্য বিকৃতি কাকে বলা হয় এবং অনুদৈর্ঘ্য পীড়ন কাকে বলা হয়। বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করলে যদি শুধুমাত্র বস্তুর দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটে তাহলে তাকে বলা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি, এবং অনুদৈর্ঘ্য বিকৃতির ফলে উৎপন্ন পীড়নকে বলা হয় অনুদৈর্ঘ্য পীড়ন। হয়েছে? এবার অনুদৈর্ঘ্য বিকৃতি তাহলে কি? ধরো আমি একটা এরকম লম্বা লোহার রড নিয়েছি, এরপর আমি কি করলাম? এম ভর একটা চাপিয়ে দিলাম। যদি চাপিয়ে দিই, ধরো এই দৈর্ঘ্য বৃদ্ধি হলো কত? এল। এই আসলে দৈর্ঘ্য কত? এল। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি সেটা ইকুয়াল টু কত হলো? স্মল এ বাই ক্যাপিটাল এন। আমরা এটা করেছি। এবং অনুদৈর্ঘ্য পীড়ন সেটা কি? যে অনুদৈর্ঘ্য বিকৃতির জন্য যে পীড়ন উদ্ভূত হয়েছে সেটাই হয়ে যাচ্ছে কত? অনুদৈর্ঘ্য পীড়ন। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন একক ক্ষেত্রফলে উদ্ভূত বল কত? mg বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? a। সুতরাং ইয়ং গুণাঙ্ককে যদি আমরা y দিয়ে লিখি তাহলে y mg বাই a ইনটু কত হয়ে যাবে? l বাই l। হয়েছে? এখান থেকে আমরা খুব সহজেই কোনো একটা পদার্থের ইয়ং গুণাঙ্ক মেজার করে নিতে পারবো। a মানে ক্ষেত্রফল। ধরো রডটার প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ যদি r হয় তাহলে a সমান আমরা পাই r স্কয়ার বলতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি mg বাই পাই r স্কয়ার ইনটু l বাই কত হয়ে যাচ্ছে? l। সুতরাং আমরা ইয়ং গুণাঙ্ক এইখান থেকে খুব সহজেই মেপে নিতে পারবো। হয়েছে? এবার আমরা চলে আসছি ইয়ং গুণাঙ্কের একক কত হবে? এই একই রকম সিটিএস পদ্ধতিতে ইয়ং গুণাঙ্কের একক হয়ে যাচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, এসআইতে কি হয়ে যাবে? নিউটন পার মিটার স্কয়ার। মাত্রা কত হবে? না, মাত্রা m l ইনভার্স t টু দি পাওয়ার -2। হয়েছে? এবার অনেক সময় বলে যে সাপোজ আমি তোমাকে বললাম ইস্পাতের ইয়ং গুণাঙ্ক, সাপোজ তাহলে আমি একটা তোমাকে লিখে দিলাম ইস্পাতের ইয়ং গুণাঙ্ক 2 × 10 টু দি পাওয়ার, ইস্পাতের ইয়ং গুণাঙ্ক 2 × 10 টু দি পাওয়ার 12 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার বলতে কি বোঝো? যদি এরকম বলা থাকে তাহলে আমরা কি বলবো? যে ইস্পাতের ইয়ং গুণাঙ্ক 2 × 10⁻12 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার বলতে বোঝায় ওই তারে একক অনুদৈর্ঘ্য বিকৃতি উৎপন্ন করতে তারটির প্রতি একক ক্ষেত্রফলে 2 × 10⁻12 ডাইন বল প্রয়োগ করতে হবে। হয়েছে? চলে আসছি আমরা স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবক কাকে বলে? যেমন ধরো এখানে আমরা একটা লোহার রডকে ঝুলিয়েছি, চাইলে আমরা একটা স্প্রিংকে ঝুলাতে পারি। এই ধরো স্প্রিং, এখানে যদি একটা বল প্রয়োগ করি আমরা তাহলে কি হবে? স্প্রিংটার দৈর্ঘ্য বৃদ্ধি হবে। হুকের সূত্র থেকে আমরা পাই F proportional x, অতএব F is equal to k into x। এই k টাকে বলা হচ্ছে কি? বল ধ্রুবক। k সমান কত? বল ধ্রুবক। হয়েছে? কি বলবো? বল ধ্রুবক কাকে বলে? না, একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে
যে বল প্রয়োগ করা হয়, স্প্রিংয়ের একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে যে বল প্রয়োগ করা হয় তাকেই বলা হচ্ছে বল ধ্রুবক। বল ধ্রুবক কি না স্প্রিংয়ের নমনীয়তাকে প্রকাশ করে। টি এর মান যত বেশি হবে স্প্রিং তত বেশি নমনীয় হবে। মান কত একক কত সিটিএস পদ্ধতিতে বল ধ্রুবকের একক ডাইন পার সেন্টিমিটার আর এসআইতে বল ধ্রুবকের একক নিউটন পার মিটার। মাত্রা কত হবে এম এল টি টু দি পাওয়ার -2 বা দৈর্ঘ্যের মাত্রা কত এল এল টি টু দি পাওয়ার -2। সুতরাং এই বল ধ্রুবক সম্পর্কে সবটা জেনে রাখবে। এবার আমরা চলে আসছি স্থিতিস্থাপকতা আমাদের কি কাজে লাগে না। স্থিতিস্থাপকতা ধরো বাস্তব জীবনে আমরা একটা লোহার যন্ত্রপাতি বানাবো, তাহলে নিশ্চয়ই আমাকে এমন পদার্থ বেছে নিতে হবে যেটার স্থিতিস্থাপকতা অনেক বেশি, অর্থাৎ যে অনেক বেশি পীড়ন সহ্য করতে পারে। সেক্ষেত্রে আমরা কী করি, যে কোনো যন্ত্রপাতি বানাতে দেখবে আমরা ইস্পাত বা লোহা ইউজ করি। নেক্সট কি না, ধরো আমি বাসনপত্র ব্যবহার করব, আমরা কি জানি কাঁচ ভঙ্গুর, সেক্ষেত্রে আমরা স্টিল বা যে কোনো ধাতুর বাসনপত্র ব্যবহার করবো, অ্যালুমিনিয়াম যে কোনো ধাতু ব্যবহার করব। আর ধরো কী হয়ে যাচ্ছে না প্রসার্যশীলতা, সেটাও কিন্তু আমাদের খুব কাজে লাগে। সেই জন্য আমরা কী করি, যে সমস্ত জায়গায় আমার প্রসার্যশীলতা ধর্মটা দরকার সেক্ষেত্রে আমরা ধাতু ব্যবহার করি। এই অবধি বলে আমাদের আলোচনা আজকে শেষ।